যত দেশ থেকে বাংলাদেশ আপনার টাকা পাচ্ছে সব জায়গাতে এই জামটা আমি লক্ষ্য করেছি। এর জন্য প্রধানত আমি দায়ী করব যে আমাদের যে রিজার্ভ সিচুয়েশন প্লাস হচ্ছে যে টাকার যে ডিভ্যালুয়েশন 21 সালে বাড়ার আগ পর্যন্ত এটা কিন্তু বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে চিপেস্ট ছিল। এই যে খরচের ক্ষেত্রে কোন দেশে আসলে কেমন ক্যাশ ট্রান্সফারটা মোর এক্সপেন্সিভ দেন আপনার ইলেকট্রনিক বা ডিজিটাল ট্রান্সফার। যতগুলো প্ল্যাটফর্ম আছে থ্রু ব্যাংকস পাঠানোটা ছিল একটু বেশি ব্যয়বহুল। এটা হচ্ছে মিডল ইস্টে 9.5-10 দিরহাম বা ডলার চলে গেল 100 পাঠানোর জন্য। এটা কি তারা বুঝতে পারেনি? ওরা বুঝলেও না, দে আর হেল্পলেস। এটার আসলে এই যে সমাধান কি? আমাদের পলিসি লেভেলে সচেতনতা আসতে হবে, আইডিয়ানদের একটু এডুকেশন দরকার। প্রিয় দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে আজকে। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মিস্টার হুসেন সামাদ, কনসালটেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক সহ পৃথিবীর বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে ইন্ডিপেন্ডেন্টলি কনসালটেন্সি করেছেন এবং রিসার্চ করে থাকেন। সো দর্শক, মিস্টার সামাদের নেতৃত্বে সম্প্রতি একটি আপনার স্টাডি হয়েছে যে রেমিটেন্স কস্ট নিয়ে, রেমিটেন্স সেন্ডিং কস্ট, তো সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে যে 9.4% 2024 সালে ছিল। তো এটা আসলে গ্লোবাল এভারেজ 6.5% থেকে অনেক বেশি, এবং সাউথ এশিয়াতে 2.8 থেকে 5.1% আছে অন্যান্য দেশগুলোর মধ্যে। তো দর্শক, সাউথ এশিয়ার অন্য দেশের তুলনায় দেখা যাচ্ছে যে অলমোস্ট ডাবল বাংলাদেশের রেমিটেন্স সেন্ডিং কস্ট। সো আমরা জানি যে রেমিটেন্স বাংলাদেশের আসলে ইকোনমির একটা বলা যেতে পারে লাইফ লাইন। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের আসলে মেইন সাপ্লাইটা আসে রেমিটেন্স থেকে। সো দর্শক, এটাই তো এত খরচ কেন বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে হয়েছিল বাংলাদেশি প্রবাসীদের 2024 সালে, 23 সালে এবং 22 সালে এই সময়টাতে? তো এটা নিয়ে একটি যে রিসার্চ করেছেন, তো সেই রিসার্চের ফাইন্ডিংসের উপরে আমরা টিভিএসেও একটি রিপোর্ট পাবলিশ করেছিলাম। তো আমরা মিস্টার সামাদকে পেয়েছি আজকে স্টুডিওতে। দর্শক, উনি এটার লিড রিসার্চার ছিলেন। তো আমরা তার সঙ্গে আলোচনা করবো আসলে এটার কারণটা কি, এই যে খরচ, রেমিটেন্স পাঠানোর জন্য যে খরচ, এটা বাংলাদেশে কেন এত জাম করলো, তো সেটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো মিস্টার সামাদ, আপনাকে স্বাগতম টিভিএসে। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই আমাকে এখানে ডাকার জন্য, এবং সেই সাথে আপনার বিজনেস স্ট্যান্ডার্ডের যে দর্শক শ্রোতা তাদের প্রতিও আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ ফর জয়নিং আস। তো যেটা বলছিলাম যে আপনার রিসার্চে রিপোর্টে দেখলাম যে 16 থেকে 21 পর্যন্ত বাংলাদেশ ওয়াজ ওয়ান অফ দ্য চিপেস্ট, কম খরচে পাঠানো যেত। তো 22 থেকে এটা আপনার জাম করার কারণটা কি? জি, এটাই আসলে প্রশ্ন যে আপনার ওয়ান অফ দ্য চিপেস্ট তো বটেই, আপনার 21 সালে বাড়ার আগ পর্যন্ত এটা কিন্তু বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে চিপেস্ট ছিল। সেখান থেকে জাম করে শুধু সাউথ এশিয়া না, একটা গ্লোবালি একটা মানে হাইয়েস্ট কস্ট রেমিটেন্স রিসিভিং কান্ট্রি হয়ে গেল কেন? তো এইটা যদি আমরা দেখি, আমার আমার গবেষণায় আমি যখন এটা স্টাডি করলাম তখন দেখলাম যে কি হলো 2021-এর পরে 24 পর্যন্ত হঠাৎ এরকম ওলট পালট হয়ে গেল কেন সব। তো ওই তখন তারপরে যেটা পেলাম আরো ঘাটাঘাটি করে, যে আসলে আমাদের দেশের তখন ফাইন্যান্সিয়াল সেক্টর একটা চরম একটা আপহিভালের মধ্যে দিয়ে গেছে আপনার, এবং এর জন্য প্রধানত আমি দায়ী করব যে আমাদের যে রিজার্ভ সিচুয়েশন প্লাস হচ্ছে যে টাকার যে ডিভ্যালুয়েশন এইটা, এবং রিজার্ভ আপনার ওই 2021-এর থেকে এই 2024-এর মাঝামাঝি পর্যন্ত আপনার 50% ড্রপ করেছে। পিক ছিল হচ্ছে 2021-এ তো 48 বিলিয়ন, অগাস্ট 2021-এ 48 বিলিয়ন ডলার জি। সেইখান থেকে 2024-এর মাঝামাঝি ওই সময়ের দিকে 24 হয়ে গেল। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে টাকার ডিভ্যালুয়েশন, টাকারও ভ্যালু আপনার এখানে 41% ড্রপ করেছে, এবং 2024-এর মে মাসের 6 তারিখে বা ওই সময়ে একদিনে 6% ডিভ্যালুয়েশন হয়েছে টাকার ইউএস ডলারের এগেইনস্ট, 110 থেকে 117 টাকা করলো। এক্স্যাক্টলি রাইট। তো এই জিনিসগুলো হয়েছে কি আপনার, এবং একটা জিনিস হচ্ছে যে এইটার সাথে যারা আপনার রেমিটেন্স
প্রোভাইডার যারা আপনার মনে করেন মানি ট্রান্সফার অপারেটরস বা ব্যাংক যারাই আছে বিদেশে বসে, তাদের এখানে একটা রিস্ক টেকিং এর একটা ব্যাপার থাকে। তো তারা যে এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য তারা তখন রেটটাকে বাড়িয়ে দেয়। রেটটাকে বাড়িয়ে দেয় মানে আপনার এখানে এই যে কস্টটা আমাদের মাইগ্রেন্ট ভাইরা যেটা পে করছে বিদেশ থেকে, তার দুইটা কম্পোনেন্ট কস্টের অফিসিয়ালি, মানে আরো থাকতে পারে কিন্তু এই দুইটা হচ্ছে মেজর। একটা হচ্ছে যে আপনার ফিস, ট্রানজ্যাকশন ফিস, একটা সার্ভিস চার্জ, এটা তো সবাই করে। আর একটা হচ্ছে যে আপনার ফরেন এক্সচেঞ্জ রেটটা, যে ফরেন এক্সচেঞ্জ রেটের উপরও তারা একটা এক্সট্রা মার্জিন রাখে। আচ্ছা, জি। এখন এই এক্সট্রা মার্জিন অনেকে কিন্তু আবার নেগেটিভও রাখে। নেগেটিভ কেন রাখে? কারণ সে হচ্ছে কি তার যেটুক পাওয়ার সেটা সে ওই ফি দিয়েই কাভার করে ফেলছে। তখন সে ফরেন এক্সচেঞ্জে আবার এটা আগে ছিল ইনসেন্টিভ দেয় যে আমার এখানে কিন্তু রেটটা, মানে যখন যেটা ইনসেন্টিভ দেয়া দরকার। কিন্তু যাই হোক, তো এই দুইটা আপনার তারা স্পেশালি ফরেন এক্সচেঞ্জ এই মার্জিন যেটা, সেই মার্জিনের উপর তারা একটা রিস্ক নেয়। রেমিটেন্স মানি ট্রান্সফার অপারেটর প্রোভাইডার, অল প্রোভাইডার্স, তো তারা যে রিস্কটা নেয় সেই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য তারা বাড়িয়ে দেয়। আর আপনার একজন বাড়ালে অন্যরাও বাড়ায়, এবং মানে সারপ্রাইজিংলি বলবো কিনা আমি জানি না, অ্যাক্রস দ্য বোর্ড আপনার মনে করেন যে বাংলাদেশের মাইগ্রেন্টরা, মানে আমি একটা ডেটাবেস নিয়ে কাজ করেছি, যে একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা ডেটাবেস, রেমিটেন্স RPW বলে, এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের রেমিটেন্স নিয়ে যে প্রাইস ওয়ার্ল্ড ওয়াইড, রেমিটেন্স প্রাইস ওয়ার্ল্ড ওয়াইড, এই ডেটাবেসটা তারা মেইনটেইন করছে 2008-এ এটা এস্টাবলিশ করেছে, কিন্তু ডেটাটা আপনার কনসিস্টেন্টলি পাচ্ছি 2016 থেকে। 2016 থেকে আমি এই গবেষণা করার সময় লাস্ট যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 2024-এর জুন পর্যন্ত, মানে সেকেন্ড কোয়ার্টার এটা কভার করেছে। তো এইখানে এরা কিন্তু আপনার মোটামুটি 105টা রিসিভিং কান্ট্রি, আর বোধহয় কয়টা 51টা বোধহয় সেন্ডিং কান্ট্রি, মানে যেখানে যেখানে ওরা যায়, আর করিডোর হচ্ছে আপনার 300-র উপরে। তো এই দিয়ে তারা ডেটাটা কালেক্ট করেছে, এবং অ্যাক্রস দ্য বোর্ড যত দেশ থেকে বাংলাদেশ আপনার টাকা পাচ্ছে সব জায়গাতে এই জামটা আমি লক্ষ্য করেছি। এবং আমি মানে প্রথমে যখন এই ডেটাটা নিয়ে করলাম, দেখলাম যে ওই যে আপনি যেটা বললেন আর কি, 2016 থেকে 21 পর্যন্ত খুব সুন্দর বাংলাদেশ মাঝামাঝি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে মাঝামাঝি, মানে যে আপনি যদি এটা ট্রেন্ডটা দেখেন মাঝামাঝি 3% ছিল, রাইট? আপনার যখন আপনার 2021-এ 3.4 বা এরকম কিছু ছিল, যেটা লোয়েস্ট সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে, মানে ওইটা সে মেনটেন করছিল। জি, তারপরে এটা হঠাৎ করে বেড়ে গেল। এটা কি আপনার ওই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমরা যেটা দেখলাম যে গ্লোবাল সাপ্লাই চেইন ডিসরাপশন, আপনার ভোলাটিলিটি, আমাদের যেটা হলো যে ডলার, কিন্তু আপনি জানেন যে বাংলাদেশে এক্সচেঞ্জ রেট 85-86 ছিল অনেক দিনই। তো আমরা দেখলাম যে যুদ্ধের পরে যখন এই যে গ্লোবালি ডিসরাপশনটা হলো, কমোডিটি প্রাইস স্পাইক করলো, সো তখন বাংলাদেশের মানে ফরেন এক্সচেঞ্জ মার্কেট একটা ম্যাসিভ ভোলাটিলিটি শুরু হলো। তো এটা কি আপনার এরকম কারণ কি এটাই নাকি? অবশ্যই না, এটা তো অবশ্যই একটা কারণ, এটা অবশ্যই একটা কারণ। ওইটার এফেক্টটা আপনার গ্লোবালি পড়েছে। গ্লোবালি আপনি দেখেন সাউথ এশিয়ার অন্যান্য দেশেরও তো কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছে। ভারতের হয়নি? হয়েছে, হ্যাঁ। ইন্ডিয়ারও হয়েছে, কিন্তু আপনার ইন্ডিয়ার রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমেনি, কিন্তু বাংলাদেশের তো অনেক কমে গেছে। বাংলাদেশ দুই দিক দিয়ে এফেক্টেড হয়েছে। এক হচ্ছে যে টাকার ডিভ্যালুয়েশন, আর একটা হচ্ছে যে রিজার্ভ হয়েছে, মানে কমে গেছে। এই ইন্ডিয়াতে আপনার ওই একই সময়, আমি 2021 থেকে 24 ওই টাইম ফ্রেমটা হচ্ছে যেই সময় এই সাডেন চেঞ্জটা চলে আসলো, ওই সময়ে আমি অন্যান্য দেশেরটাও দেখেছি, তবে ইন্ডিয়ার কিন্তু আপনার কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছে 24%, কিন্তু তারা রিজার্ভে গেইন করেছে 50%, 1.5 গুণ বেড়ে গেছে, আর আমাদের হয়ে গেছে অর্ধেক। কারণ কি এটা কি ম্যানেজমেন্টে কোনো ইন্ডিয়ার সফলতা, বাংলাদেশের না? ইন্ডিয়ার সফলতাটাই ঠিক আমি বলতে পারবো না। ইন্ডিয়া তো আপনার অনেকভাবে, যেমন ধরেন ইউক্রেন ওয়ারের সময় যখন আপনার মানে সারা পৃথিবী থেকে আপনার রাশিয়ান উপর ছিল, একটা স্যাংশন ছিল অমুক, কিন্তু ইন্ডিয়া কিন্তু রাশিয়ান ক্রুড অয়েলটা
ইম্পোর্ট করেছে, করে রিফাইন করে যে সমস্ত দেশ, ইউরোপের দেশ বা অন্যান্য দেশে সেখানে কিন্তু বেশি দামে বিক্রি করেছে। কাজেই এইটা ইন্ডিয়ার ডেফিনেটলি ফরেন রিজার্ভকে অনেক বাড়িয়ে দিয়েছে। আরো জি সামাদ ভাই, আমরা যদি আবার একটু খরচে আসি, তো আপনার বাংলাদেশে যে মাইগ্রেন্ট তো অনেকগুলো দেশেই থাকে, তো মিডল ইস্ট অ্যান্ড মালয়েশিয়া আমরা যদি বলি এখানে কনসেন্ট্রেশনটা বেশি। জি, তো এই যে খরচের ক্ষেত্রে কোন দেশে আসলে কেমন, এবং সে এটা মানে সৌদি আরবে যদি বেশি হয়ে থাকে সেটা আসলে কেন বেশি, কোন দেশে কেমন, আপনার ফাইন্ডিংসে কি? আমি আপনাকে যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে অ্যাক্রস দ্য বোর্ড সব দেশেই এটা বেশি, এর মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে। আর আমি যখন এই এটা করেছিলাম, এখানে কিন্তু এই ডেটাবেসটা যে আরপিডব্লিউ, যেটা রেমিটেন্স প্রাইস ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু এই রেমিটেন্সের কস্টটা যে ক্যালকুলেট করেছে, তারা ক্যালকুলেট করেছে আপনার 4টা আপনার সার্ভিস ফিচারের উপর, 4টা কি 5টা। একটা হচ্ছে যে আপনার সার্ভিস প্রোভাইডার, ব্যাংক, মানি ট্রান্সফার অপারেটর, ইন্ডিপেন্ডেন্ট। তারপরে আপনার হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, যে আপনি যে টাকাটা ট্রান্সফার করবেন, নিজের দেশে যে পাঠাবেন, আপনি কোথায় যেয়ে পাঠাবেন। এটা হচ্ছে ব্যাংক ব্রাঞ্চে যেতে পারেন, এজেন্টের অফিসে যেতে পারেন, তারপরে আপনি বিকাশের মানে এজেন্টের কাছে যেতে পারেন, বা বিকাশের মাধ্যমে বা ক্যাশ, যেভাবে মানে আপনি কোথায় যেয়ে করলেন। আর একটা হচ্ছে মোড অফ ট্রান্সফার, এটা কি ইলেকট্রনিক ট্রান্সফার, মানে কি আপনি বিকাশের মাধ্যমে করলেন, মানে এমএফএস এর মাধ্যমে করলেন, নাকি আপনার ব্যাংক ট্রান্সফার, আপনার ব্যাংকে টাকা আছে ব্যাংক ট্রান্সফার করলেন, নাকি এজেন্টকে মানে ক্যাশটাকে আপনি এজেন্টের মাধ্যমে করলেন। এইটা হচ্ছে একটা। আর ফোর্থ হচ্ছে স্পিড, যে আপনি কত দিনের মধ্যে আপনি চাচ্ছেন যে টাকাটা পৌঁছাক। এটা আপনার সেম ডে থেকে শুরু করে 2 দিন 5 দিন পর্যন্ত আছে। এবং এইটা সেম ডেতে হইলে কি খরচ একটু বেশি? সেইটা কিন্তু আমি ভেবেছিলাম, কিন্তু এটা নট নেসেসারিলি, হয়তো এটা মানে কিছু কিছু ক্ষেত্রে, বাট নট অ্যাক্রস দ্য বোর্ড না। এটা আপনি আমি রিপোর্টটা যদি আপনি দেখে থাকেন, আমার রিপোর্টে এই জিনিসগুলো গেছে। এই রিপোর্টে এই 4টা ক্যাটাগরিতে আমি কস্ট করেছি, এবং মানে সারপ্রাইজিংলি প্রতিটা জায়গাতেই মানে একটু উইদিন ইচ ক্যাটাগরি, মানে হয়তো অ্যাক্রস দ্য কান্ট্রি দেয়ার ইজ এ ভ্যারিয়েশন, কিন্তু আপনার মানে সব জায়গাতেই কস্টের যে সার্চটা মানে সিন্স 2021 সেটা একদম অবভিয়াস। হ্যাঁ, আপনার কিছু কিছু দেশে বেশি আছে, এখন কিছু কিছু দেশে মনে করেন যে হয়তো সৌদি আরবে একটা বেশি আছে, কোনো একটা ইয়েতে হয়তো দেখা গেল যে এজেন্টের কস্টটা বেশি, এজেন্টগুলোর মধ্যে কাদের মানে কস্টটা বেশি দেন আপনার ওই ইয়েদের, মানে অন্যান্যভাবে মনে করেন যে আপনার অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে যে আপনি ইয়েতে এজেন্টের কাছে যেতে পারেন, ব্যাংক ব্রাঞ্চে যেতে পারেন, তারপরে আপনার মনে করেন যে আরো যারা অপারেটর আছে, হ্যাঁ মানে যেটা করতে পারে, ওইখানে হচ্ছে কি একটা ভ্যারিয়েশন আসে, কিন্তু সবাই কিন্তু উপরে এখন ওই হাই রেঞ্জের মধ্যে উইদিন দ্যাট স্পেকট্রাম দেয়ার ইজ এ ভ্যারিয়েশন, কিন্তু রেটটা ডেফিনেটলি 2021 থেকে বেশি। তো সেই জিনিসটা আবার সেটা থেকে কিন্তু আমরা পলিসি করতে পারি কিছু, যেমন মনে করেন যে ইউএস ইউকেতে আমি দেখেছি যে আপনার ক্যাশ ইজ মোর এক্সপেন্সিভ। ক্যাশ, কারণ এটা মেবি তাদের ডিউ ডিলিজেন্স বেশি, আর আপনার ক্যাশ যখনই আপনি ক্যাশ মনে করেন যে মাইগ্রেন্টের কাছে ক্যাশ আছে, সে ক্যাশটা দিয়ে বলছে যে ভাই আমার টাকাটা পাঠিয়ে দাও, ক্যাশটা করতে গেলেই না আপনার তখন এক্সট্রা রিসোর্স দরকার হয়। আপনার মনে করেন তাহলে ক্যাশটা কাউকে রিসিভ করতে হবে ফিজিক্যালি, তারপর সেই সিস্টেমে ইনপুট দেবে। কিন্তু আপনার যদি টাকাটা অলরেডি কোনো ডিজিটাল ফর্মে থাকে, সেটা আপনার বিকাশ অ্যাকাউন্ট হোক, ব্যাংক অ্যাকাউন্ট হোক, বা অন্য কোনো ওয়ালেট বা কোনো কিছুতে থাকে, তো ওই ঝামেলাটা হচ্ছে না। ওই জন্য এই জিনিসগুলো যেহেতু ডেভেলপড কান্ট্রি, ইউকে, ইউএস, এগুলাতে কিন্তু ওই জিনিসটা ওদের মানে লেবারের কস্ট তো অনেক বেশি, ওইখানে কিন্তু আপনার ওই ক্যাশ ট্রান্সফারটা মোর এক্সপেন্সিভ দেন আপনার ইলেকট্রনিক বা ডিজিটাল ট্রান্সফার। এই অনুযায়ী কিন্তু পলিসি করা যায় যে আপনি ঠিক আছে যারা থেকে ওই সমস্ত দেশ থেকে টাকা পাঠাচ্ছেন, বা ধরেন ইউরোপের অন্যান্য দেশেও তো এখন আজকাল আছে মাইগ্রেন্ট, ওইখান থেকে আপনি টাকা পাঠাচ্ছেন, তো ওইখানের থেকে যখন তো তাদেরকে মানে এইটার দরকার আসলে কি জানেন, মাইগ্রেন্টদের একটু এডুকেশন দরকার, যে আপনি যে টাকাটা পাঠাবেন আপনি কোথায় থেকে পাঠাবেন, আপনার মাল্টিপল অপশনস, আপনি কোথায়, তো তখন ওইটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক প্রেসক্রিপশন দিতে হবে। ওকে, আমরা একটু সলিউশনে পরে আসি। আপনারা এই যেটা বলেছেন যে 2024 সালে
আপনার এভাবে অতিরিক্ত খরচ হয়েছে $1.3 বিলিয়ন, যেটা আমরা দেখেছি যে 122 টাকা এক্সচেঞ্জ রেট ধরলে এটা আপনার 15,000 কোটি টাকার উপরে। তো এটা হিউজ মানি, যেটা অ্যাকর্ডিং টু আপনার রিপোর্টের ফাইন্ডিংস এটা অতিরিক্ত ব্যয় হয়েছে। তো এখানে যেটা আপনার ফাইন্ডিংসে দেখলাম যে এক্সচেঞ্জ রেটে হচ্ছে মার্জিনটা 6.3% অ্যারাউন্ড, এরকম আমার যতটা মনে হয়। কারেক্ট। আর সার্ভিস চার্জ বা ফিজ যেটা 3.something। জি। তো এখানে আপনার এই যে এটা কি ব্যাংক ধরেন যে অনেক সময় তো তারা এক্সচেঞ্জ রেট গেইন করে, সে একটা ডলার ব্যাংক আজকে 120 টাকা কিনেছে, তো সে 122 টাকা বিক্রি করলো, তার 2 টাকা এখানে গেইন হলো। তো এটাকে এই যে 6.6% যে এক্সচেঞ্জ রেট মার্জিন, সেটা কি এরকমেরও বিষয়টা এর মধ্যে ইনক্লুডেড? আপনার যে ব্যাংকের যে এক্সচেঞ্জ রেট গেইন, এটাও কি এটার মধ্যে? ব্যাংক এখানে আমার যেটা মনে হয়, যেহেতু একটা ভোলাটাইলিটি আছে, কাজেই ব্যাংক অলসো গোজ থ্রু সার্টেন রিস্ক, কাজে তারাও তখন ওই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য তারাও আপনার ইয়েটা বাড়িয়ে দিয়েছে আর কি। অফকোর্স তা না হলে এটা হবে না। আপনি যদি আমার রিপোর্টে যেটা দেখা গেছে, এমন না যে ঠিক আছে যে যারা ব্যাংকের থ্রুতে ট্রান্সফার করেছে তারা 2021-এর বা প্রি 2021 রেটেই দিচ্ছে, তা তো দিচ্ছে না, তারা তো দিচ্ছে ইয়ে। আমি প্রথমে এই ডেটাটা দেখে না আই ওয়াজ রিয়েলি শকড যে আমি কি ভুল দেখছি না কি। কিন্তু এই যে যেটা বললাম আমি, এই যে যতগুলা সার্ভিস লেভেল ফিচার আছে সবগুলাতেই এই রাইসটা, এটাতে অ্যাক্রস দ্য বোর্ড তো হতে পারে না, এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই। আচ্ছা, এবং আপনি দেখলাম যে আপনার রিপোর্টে ব্যাংকিং চ্যানেলে পাঠানোটা ছিল, এগুলোর মধ্যে যতগুলো প্ল্যাটফর্ম আছে থ্রু ব্যাংকস পাঠানোটা ছিল একটু বেশি ব্যয়বহুল। এটা হচ্ছে যে এটা কিন্তু আপনার ইয়েতে না, ইউকে ইউএসএ না, এটা হচ্ছে মিডল ইস্টে। সেটা পার্টিকুলারলি সৌদি আরবে যেটা দেখেছি আমি। সেটার কারণটা আমি ওইভাবে ঠিক বলতে পারবো। আমার মনে হয় তাহলে ওইখানে হয়তো ব্যাংকরা হয়তো এক্সট্রা কশাস, যে আপনার তারা যেহেতু বাংলাদেশে ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে তো সৌদি আরবে একসময় ছিল হাইয়েস্ট নাম্বার অফ মাইগ্রেন্টস, পরে কমে গেছে, কিন্তু স্টিল সিগনিফিকেন্ট ফিগার্স ওখান থেকে আসে। কাজে ওখানে যারা আপনার যেই সার্ভিস প্রোভাইডাররা রেমিটেন্স পাঠানোর ইয়েতে জড়িত, তারা তো কন্টিনিউয়াসলি ওয়াচ করছে যে দেশে এই ফাইন্যান্সিয়াল সেক্টর ম্যাক্রো লেভেলে কি হচ্ছে। সেটা হচ্ছে আপনার রিজার্ভের যে স্টক এবং তার সাথে যে কারেন্সি ফ্লাকচুয়েশন, ওইটা দেখে তার আমার মনে হয় যে এইটা ওদের মধ্যে বিল্ট ইন, যে যখনই এই ধরনের হবে তুমি মানে এই সেফটি গার্ডটা তোমাকে নিতেই হবে, যে তুমি এতটা বাড়িয়ে দাও। সেরকমই হয়েছে, এরকমই তো ছিল যে আসলে আজকে 110 টাকা, কালকে সেটা যে 111 টাকা 12 টাকা হবে না, এরকম তো আসলে নিশ্চয়তা ছিল না। সো এটাই ছিল আসলে রিস্ক, এটাই ছিল। জি, রাইট। এবং ওদের এটা কি এমন না যে ঠিক আছে কেউ বসে আছে ডিসিশন নিল ম্যানুয়ালি যে হ্যাঁ তুমি আজকে এটা বাড়ো। এগুলো হয়েছে কি ওদের ওইখানে যে এরা তো সফটওয়্যার ইউজ করে যে জিনিসটা ইয়ে করবে, এবং সফটওয়্যার কিন্তু আপনার আর স্পেশালি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো পরে এসছে যদিও, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আগে থেকেই এই ট্রেন্ডটাকে ক্যাপচার করার জন্য কোন রেটটাই উড বি এ সেফার অপশন ফর দ্য প্রোভাইডার্স, ওইটা ডিসাইডেড হয়ে যায়। এখানে কেউ ম্যানুয়ালি বলছে না যে আমি তাহলে তো আমার রেটটা বাড়াতে হবে, ওটা সিস্টেমই ঠিক করে দিচ্ছে। এই যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা যারা এই টাকাটা পাঠাচ্ছে, রেমিটেন্সটা পাঠাচ্ছেন, তো তারা কি বুঝতে পারেনি যে তাদের আসলে আপনার 9.4% মিনস $100 বা 100 দিরহামে আসলে 9.5-10 দিরহামের মতো এভাবে চলে গিয়েছে। তো তারা কি বিষয়টা বুঝতে পারেনি? অনেকে যেটা বলে যে বাংলাদেশিরা খুব রেট সেন্সিটিভ, 10-20 পয়সা বেশি কমের জন্য তারা সেটা বিভিন্ন আপনার প্ল্যাটফর্ম তারা ঘুরে দেখে। সো তারপরে এই যে 9.5-10 দিরহাম বা ডলার চলে গেল 100 পাঠানোর জন্য, এটা কি তারা বুঝতে পারেনি? সেটাই তো প্রশ্ন, রহস্য এটা। এখন কথা হচ্ছে কি যে যখন আপনি যেটা বললেন না যে তারা হয়তো করে শপ অ্যারাউন্ড করে, ঘুরে দেখে কোথায়, কিন্তু যখন আপনি যাদের কাছে আপনার যে ধরেন 4-5টা আপনার পসিবল অপশন আছে, সেগুলাতে প্রত্যেকটাতেই যদি আপনি দেখেন যে বেড়ে গেছে, আপনি তখন পড়বেন কি? আপনার তো টাকাটা ব্যাপারটা হচ্ছে কি, এটা কিন্তু এটা একটা ডেসপারেট সিচুয়েশন, যে আপনাকে অত তারিখের মধ্যে আপনার মাকে টাকাটা পাঠাতেই হবে, কারণ উনি পরদিন এই টাকাটা দিয়ে কিছু একটা করবেন যেটা উনি করে আসছেন। তো সেই জন্য হয়েছে কি আপনার
তারা যদি বুঝেও থাকে এবং যখন এদিক ওদিক ঘুরে শপ অ্যারাউন্ড করেও যখন দেখে যে খুব একটা ইয়ে হচ্ছে না, তখন তারা পাঠায়। আর একটা জিনিস হচ্ছে যে আমরা ঠিক জানি না, বুঝতে পেরেছেন, যে কিছুটা জানি যে যারা আপনার সার্ভিস প্রোভাইডার তাদেরকে কি গল্পটা বলছে। হ্যাঁ, যে আপনার এটা এই কারণে, ওই যে আমি একটা জিনিস আমি আপনাকে এইখানে রিপোর্টে লিখেছি যে দেখেন যে আমাদের গভর্নমেন্ট এই যে 2% ইনসেন্টিভ ছিল সেটা 2.5% করেছে। আমি আপনাকে বলছি এটা করতে, যে আমি রিপোর্টে এটা লিখিনি যে কোথা থেকে আমি মালয়েশিয়াতে, আমি আসলে ওখানকার এটা করতে, যে আমি ওখানকার মার্কেটও আমি দু একজনের সাথে আলাপ করেছি এরকম। তো তখন বলল যে এই যে ইনসেন্টিভটা মানে বাঙালি যে কতভাবে ইয়ে করতে পারে, এটা তো আলটিমেটলি একটা ইয়ে হওয়ার কথা, কিন্তু ওইখানে যে যারা আপনার মানি ট্রান্সফার অপারেটর তাদের অনেকে, যেটা আমি শুনেছি, এটা অ্যানেকডোটাল ইয়ে, কাজে আমি এটা একদম এভিডেন্স দিয়ে বলতে পারবো না, কিন্তু বলেছে যে এটা তারা বলেছে তাদেরকে, তারা মাইগ্রেন্টদের বুঝিয়েছে, আরে তোমার এই টাকা 100 টাকায় তুমি তো 2.5% তোমাকে গভর্নমেন্ট বেশি দিবেই, কাজে আমি তোমার এখান থেকে যদি 1 টাকা বেশি রাখি, 1 টাকা বা হোয়াট এভার, আর 1% বেশি রাখি, তুমি তো তারপরেও 1.5% গেইন করছো, তুমি তো আলটিমেটলি গেইনই করছো, দুজনই টাকা বানালাম, অসুবিধা কি আছে? মানে আমি জাস্ট বলছি হাইপোথেটিক্যালি, কিন্তু এই ধরনের একটা জিনিসও কিন্তু হয়েছে, কাজে ওরা বুঝলেও না, দে আর হেল্পলেস। রাইট। আমরা যদি বলি যে আপনি ধরেন বাংলাদেশি অনেকেই আছে আপনি সৌদি আরবে, মালয়েশিয়াতে, যে তাদের যখন আসলে ওয়ার্ক পারমিট রিনিউ হয় না, তারা আসলে লিগ্যালি তাদের স্ট্যাটাসটা আর থাকে না, এবং সেটাও হয়তো কোনো কারণ হতে পারে, যে বিকজ যারা আসলে লিগ্যালি তাদের থাকার স্ট্যাটাস নাই, তো তারা কি ব্যাংকিং বা ফর্মাল চ্যানেলে টাকাটা পাঠাতে পারে না। ওইটাই তো ইয়ে। আপনি একটা জিনিস দেখেন, অনেক মিডল ইস্টেই বলেন, মানে অন্যান্য দেশে তো আছে, মিডল ইস্টে অনেকেই আপনার এই যে আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে। এটা সৌদি আরবে ধরেন যে 1/3 হবে এখন, বিকজ আপনি জানেন যে আকামা ফি আছে কত, 10 না 11,000 রিয়াল দিতে হয়। সো সেটা আসলে ওখানকার যারা এমপ্লয়ার তারা এটা দেয় না, আর যারা মাইগ্রেন্ট তাদের তো এটা দেওয়ার ক্যাপাসিটি নেই, যে 300-500 রিয়াল মাসে ইনকাম করে। রাইট। তো আপনার এটা ধরেন যে এই আকামা ফি না দেওয়ার কারণেই তারা একসময় অবৈধ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিসের কারণে ইয়ে হয়, সেটা আমি আপনাকে একটু বলছি, এটা হয়তো অনেকে বলবে না, সেটা হচ্ছে যে মিডল ইস্টে আপনার যারা যায়, তারা যখন ওই দেশটাতে পৌঁছায় তাদের পাসপোর্ট কিন্তু নিয়ে নেয়, এটা জানেন তো? আচ্ছা, পাসপোর্টটা রেখে দেয়। কারা রেখে দেয়? এই এমপ্লয়ার রেখে দেয়, এমপ্লয়ার পাসপোর্টটা রেখে দেয়, এটা একদম ইয়েতে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে। তারা আপনি যখন ধরেন আপনি দেশে ফেরত আসবেন, তখন আবার পাসপোর্টটা দেয়, যতদিন আপনি ওখানে আছে আর একটা সময় তারা পাসপোর্টটা দেয়, সেটা হচ্ছে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা যদি চলে আসে, তাহলে ওই ডেটের 1 মাস আগে পাসপোর্টটা দেয়। এখন যে মাইগ্রেন্ট, সে ওই পাসপোর্টটা পেলো এক্সপায়ারির 1 মাস আগে, তখন সে যে আমাদের মিশনে যোগাযোগ করলো যে আমার এই পাসপোর্টটা রিনিউ করতে হবে, অনেক সময় মিশন ফেইল করে, 1 মাসের মধ্যে রিনিউ করতে পারে না। এটা আমি শুনেছি একদম, এটাও অ্যানেকডোটালি, আমি একদম ফার্স্ট হ্যান্ড শুনেছি। তার ফলে হচ্ছে কি আপনার আপনি যে কারণটা বললেন ওই ফিটা দিতে পারছে না, সেটা তো আছেই, তারপরে এই কারণেও ইনভলান্টারি ইলিগাল হয়ে যাচ্ছে, আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে, এবং আনডকুমেন্টেড হয়ে গেলেই তার অপশনগুলো কিন্তু কমে যাচ্ছে। সে কোনো ফর্মাল চ্যানেলে ডিপেন্ডিং অন, বা তখন সে অন্য কারো থ্রুতে, সে তো ব্যাংকেরও অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না, সে তখন অন্য কারো থ্রুতে, বা ওই যে ইনফর্মাল চ্যানেল যেখানে ক্যাশ দিয়ে ইয়ে করা যায়, এবং সেইখানে তো তারা অফকোর্স এই জিনিসটি সিচুয়েশনটাকে এক্সপ্লয়েট করে। এটার আসলে যে সমাধান কি? সমাধান আমি বলবো প্রথম হচ্ছে যে আমাদের পলিসি লেভেলে সচেতনতা আসতে হবে। আমি যেটা চাচ্ছিলাম যে সেটা দেখেন, রেমিটেন্সটা এমন একটা জিনিস, রেমিটেন্সের যদি বেড়ে যায় আমরা উচ্ছ্বাস করি, একটু কমে গেলে হা হুতাশ করি, কি হবে এই সেই। আপনি যেটা বললেন যে আমাদের রিজার্ভ মানে প্রিডমিনেন্টলি ডিপেন্ডেন্ট অন রেমিটেন্সেস, রাইট? এটা কিন্তু গার্মেন্টসের চেয়েও রেমিটেন্সের অবদান বেশি, কারণ গার্মেন্টস এর মধ্যে আপনার জানেন বাইব্যাক, হ্যাঁ অনেক আছে, কাজে রেমিটেন্সের যে কন্ট্রিবিউশন এটা হচ্ছে নেট। কিন্তু আমরা এই রেমিটেন্স নিয়ে এত করি, হ্যাঁ, কিন্তু এই যে কস্টটা, এই কস্টের ব্যাপারে আমি এই পর্যন্ত আমি পলিসি লেভেল বলেন, আমি তো পত্রপত্রিকা, আমি রিসার্চ করতে যাই, আমি যথেষ্ট করেছি, মানে এটা নিয়ে কোনো আমি ওইভাবে কোনো ইস্যুটাকে রেইজ করে এটা আমি দেখিনি কখনো।
কখনো দেখিনি। অথচ দেখেন যে আপনার এসডিজির একটা কম্পোনেন্টের মধ্যে কিন্তু রেমিটেন্সের কস্টটাও আছে, যে 2030-এর মধ্যে অ্যাভারেজ কস্ট এই রেমিটেন্স পাঠানো এটা 3%-এর নিচে থাকতে হবে। তো কাজে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সচেতনতা পলিসি লেভেলে। আচ্ছা, সরকারি লেভেলে, সরকারি লেভেলে। ওকে, 2 নম্বর। আর যেহেতু এটা বেড়ে গেছে, কাজেই এইটা একেবারে ইম্পর্টেন্ট। তারপরে 2 নাম্বার হচ্ছে কি, আমি মনে করি যে আমাদের যারা, আপনি যেটা বললেন না যে একটু আগে, যে তারা কি বুঝতে পারে না যে তাদেরটা বাড়লো, তারা তো জানেই না যে তাদেরকে কোনটা নিয়ে ওরি করতে হবে। এইটা যে একটা ওরি করার ব্যাপার, ওইটা তো তাদের মাথায় ঢুকাতে হবে। এই জন্য তাদের দরকার ট্রেনিং, এবং এই ট্রেনিংটা দিতে হবে দেশে থাকতেই। আচ্ছা, যাওয়ার আগেই যে আমরা মনে করেন যে এখানে পাঠাচ্ছি মিডল ইস্টে বা যেখানে, হ্যাঁ এরা আনস্কিল লেবার, তারপরেও মনে করেন যে কেউ হয়তো রেস্টুরেন্টে কাজ করার ট্রেনিং বা অমুক টমুক অনেক কিছু কিন্তু আছে, কিন্তু গভর্নমেন্টের প্রকল্পও আছে, যে প্রবাসী কল্যাণ আপনি দেখবেন যে তারা অনেকগুলো ট্রেনিং সেন্টারও আছে, যদিও অতটা ফাংশনাল না আমরা জানি। কাজে কিন্তু এই যে ট্রেনিংটা, যে তুমি যে ওখানে যে ইনভ্যারিয়েবলি সে যাওয়ার উইদিন মান্থস, 1 মাস হোক 2 মাস হোক, সে কিন্তু টাকা পাঠানো শুরু করে দেয় এখানে। তাহলে সেই টাকা পাঠানোর যে তার কত খরচ হতে পারে, এবার সেই খরচের কি কি কম্পোনেন্ট, ট্রান্সপারেন্সি ব্রেকডাউনটা, এইটাকে তাকে বোঝাতে করতে হবে যে তোমার কিন্তু দেখো 100 টাকা যদি তুমি পাঠাও তাহলে কিন্তু তোমার এত খরচ হবে, কাজে এর বেশি তুমি খরচ করবা না। এবং এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে চার্জ আর একটাই, এটা তাদেরকে এই জিনিসটা দিতে হবে। এই জিনিসটা দিলে তারা আপনার একটু তাদের সচেতন করে দেওয়া, হ্যাঁ তাদের একটু সচেতন করে দেওয়া যে একটাই। আর একটা জিনিস হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে ঠিক আছে তারা বুঝলো, তারপরে তো তারা ওখানে একটা নতুন দেশে যে তারা মনে করেন যে কোথায় কি, মানে প্রথম দিকে তো একটু মানে লস্ট একটা ভাব চলে আসে, আস্তে আস্তে সেটেল ডাউন করে করতে তো সময় লাগে। তো সেই জন্য আমার কাছে মনে হয় আমাদের যে ওভারসিজ মিশনগুলা, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। তারা রেসপন্সিবিলিটি মানে তাদের একটা অপশন করা উচিত। আমার কাছে মনে হয় যে প্রবাসীরা যারা যাবে তারা যেন ওইখানে 1 নাম্বার হচ্ছে এমবাসির সাথে তারা করে রেজিস্টার করা বা একটা করে, সো দ্যাট এমবাসি তারা যেন এমবাসি থেকে এই ইয়েটা পেতে পারে। মানে একটা তো ট্রেনিং দেশে যাওয়ার আগে, ওখানে যাওয়ার আগে হলো যে এরা জানলো যে আমার এই কজ, তারপর ওইখানে গেলে ওই কান্ট্রি স্পেসিফিক যে ওই কান্ট্রি স্পেসিফিক ইয়েটা, যে এই যে দেখো এখানে তোমরা যে দেশে টাকা পাঠাবা তোমাদের কিন্তু এই অপশন আছে, এবং ওখানে কিন্তু ওরা অলরেডি চাইলেই জানতে পারে বা অলরেডি জানেও হয়তো যে কোথায় কোথায় মানি ট্রান্সফার অপারেটর আছে, কোন কোন ব্যাংকে এই ফ্যাসিলিটি আছে, কাজে তাদেরকে একটু গাইড করা। এবং তখনও বলা যে দেখো তোমার কিন্তু কস্টের 2টা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই কস্টটা এই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি, ট্রান্সপারেন্সি ইজ নট এনাফ। আপনি বলে দিলেন যে হ্যাঁ তোমার এখানে কিন্তু কস্টের 2টা কম্পোনেন্ট, একটা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ মার্জিনে তোমার একটা রেট ওরা চার্জ করবে, একটা কিন্তু ট্রান্সপারেন্সি কি বলছে? ট্রান্সপারেন্সি বলছে যে এই 2টা জিনিস তুমি ব্রেকডাউন করে আলাদা করে দাও। কিন্তু যদি এটা যদি তারা বেশি চার্জ করে তাহলে তো বুঝলাম, আমি জানলাম যে আমের 2টা কম্পোনেন্টগুলো তো অনেক হাই, লাভটা কি হলো? এই জন্য হচ্ছে যে একটা সিলিং ইম্পোজ করতে হবে। সিলিং ইম্পোজ কে করবে? সিলিং ইম্পোজে আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের একটা রোল আছে, তাদের সাথে ওই যে দেশ ওইখানকার যারা মানি ট্রান্সফার অপারেটর বা ওখানে এটা তাদের ফিগার আউট করতে হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ইউক্রেন যুদ্ধের সময় একটা ক্রাইসিস হয়েছিল। এই ক্রাইসিসটা হয়েছিল যে তখন, কারণ ইউক্রেনের যারা অন্যান্য দেশে যারা মাইগ্রেন্ট আছে, শেষ করব খুব সংক্ষেপে বলবেন যে সেইখানে তখন যে আপনার ইউক্রেনের যে ন্যাশনাল ব্যাংক, যেটা আপনার ওদের সেন্ট্রাল ব্যাংক, তারপরে ইউরোপিয়ান কমিশন, তারা মিলে আপনার রেমিটেন্সের প্রাইসের উপর একটা সিলিং দিয়ে দিয়েছিল এবং এইটা ইফেক্টিভ হয়েছিল। এবং পাকিস্তানও একটা ইনিশিয়েটিভ বেশ কয়েক বছর আগেও নিয়েছে, যেহেতু পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক এরকম আপনার যারা মানি ট্রান্সফার অপারেটর বা ব্যাংকস, তাদের সাথে এক ধরনের ডিল করে $100 অ্যাভব এটা পাঠানো ফ্রি, এরকমও একটা কিছু করেছে এবং তারা হুন্ডিটা নামিয়ে আনতে খুব সফল হয়েছে, এটা বলা হয়, আমি দেখেছি ইন্টারন্যাশনাল রিপোর্টে। সো মিস্টার হোসেন সামাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি কিছু স্পেশাল কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বা
আদারওয়াইজ আমরা শেষ করব। আমি জাস্ট এই ব্যাপারে আরেকটা জিনিস বলতে চাই যে আপনি যেটা বললেন না যে ইনফর্মাল রেমিটেন্সটাই, এইটাও আপনার আমার কাছে মনে হয় যে মাইগ্রেন্টদের বিদেশে যাওয়ার আগে একটু বুঝিয়ে দেওয়া দরকার যে দেখো তুমি হয়তো 2টা টাকা বেশি পাঠাচ্ছ কিন্তু এটা দেশের জন্য চরম ক্ষতিকর বা মিস হতে পারে। তো মিস হতে পারে 10 বারে একবার মিস হতে পারে, একবার মিস হলে তোমার কোনো জায়গায় ধরার কিছু নাই। এক্স্যাক্টলি, ধরার কিছু নাই। কাজে এইটারও একটা ট্রেনিং দিতে হবে যে বাবা তোমরা ইনফর্মাল চ্যানেল একদম ফর্মাল চ্যানেল এই কয়েকটা জায়গা ছাড়া কিন্তু তোমরা টাকাটা পাঠাবা না। সেটা একই সাথে এই আপনি যেটা বললেন ওদেরকে ইয়ের থেকে বাঁচাবে, প্লাস আমাদের মনে করেন যে মানি লন্ডারিংটা কমবে, এই যে ব্ল্যাক মানি, রিজার্ভ বাড়বে, ইকোনমি, এগুলো তো একটা অন্য ডিসকাশন, আমাদের রিজার্ভও বাড়বে। জি জি। সো মিস্টার সামাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আমাকে আজকে ডাকার জন্য, থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম মিস্টার হুসেন সামাদ, যেটা উনি গবেষণা করেছেন যে বাংলাদেশের রেমিটেন্স সেন্ডিং কস্ট কিভাবে 2021-এর পরে একটা খুব জাম্প দিয়ে বেড়ে গেল, প্রায় 3 গুণের বেশি হয়েছিল। তো সেটা কেন হলো এবং আসলে এগুলো নিয়ে কি করা উচিত আমাদের সরকার, পলিসি মেকার বা বাংলাদেশ যে মিশনগুলো আছেন, এম্বাসি গুলো আছেন মিডল ইস্টে বা বিভিন্ন দেশে, তো তাদেরও আসলে এক ধরনের রোল আছে। আমাদের সেন্ট্রাল ব্যাংকও এখানে তাদের রোল প্লে করতে পারে। তো এগুলো নিয়ে আলোচনা করলে এবং আসলে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যারা আসলে বাংলাদেশি প্রবাসীরা যারা আছেন, আপনারা কষ্ট করে যে বাংলাদেশের অর্থনীতির জন্য যে রেমিটেন্সটা পাঠাচ্ছেন, তো সেটা কিন্তু আসলে আপনাদেরও সচেতনতা খুব বেশি দরকার। সেটা যেটা মিস্টার সামাদ বললেন যে আসলে যাওয়ার আগেই এগুলো অনেক কিছু জেনে যাওয়ার দরকার, সেটা হলে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। সো দর্শক, আজকে এ পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।